নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো আমি যথারীতি পোস্ট দিয়েছিলাম কয়েকদিন আগে। তো আমাদের সঙ্গে রয়েছেন আজকে একজন বিশিষ্ট মানুষ, খুবই বিশিষ্ট মানুষ। আপনারা সকলেই জানেন, ডক্টর রজতকান্তি সিংহ চৌধুরী মহাশয়। তো আসুন আমরা তার কাছ থেকে একটু আলাপ করে নিই। রজতদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাহিত্য আড্ডায় আপনাকে পেয়ে আমরা খুবই সম্মানিত বোধ করছি। তো প্রথমেই আমরা প্রথমেই আমরা যেটা সবারকে প্রশ্ন করি, আপনি বাঁকুড়ার ঐতিহ্যশালী ভেলাইডিয়া রাজবাড়ির সন্তান, তাই তো? বাঁকুড়ারই তো জন্ম নাকি? হ্যাঁ, আমার জন্ম বাঁকুড়ায়, শিলাবতী নদীর ধারে ভেলাইডিহা বলে যে গ্রাম আছে দক্ষিণ বাঁকুড়ার, সেটি আমার গ্রাম। আচ্ছা। তো তারপর তো আপনি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন থেকে পড়াশুনো, তারপর এনআরএস থেকে এমডিতে আপনি প্রথম হয়েছিলেন। তো সেসব কথা একটু শুনি, শৈশবের কথা আর এবং লেখালেখিতে কিভাবে এলেন। শৈশবের কথা বলতে গেলে বলতে হয় যে ওখানকার আমরা যে অঞ্চলের মানুষ, বাঁকুড়া জেলার মধ্যে হলো শিলাবতী তটবর্তী সেই জায়গাগুলি অনেক বেশি, মানে যাকে বলে সুজলা সুফলা শস্য শ্যামলা। শিলাবতী নদীর একটা বাঁকের ওপর আমাদের ভেলাইডিহা, সেখানে নদী বাঁক নিচ্ছে, অর্থাৎ গ্রামের উত্তর এবং পূর্ব সীমা জুড়ে শিলাবতী নদী। তো আমরা প্রাথমিক স্কুলে ওখানেই পড়েছি। আমার বাবা ইংরেজি সাহিত্যের একজন স্কলার, এবং তিনি আমাকে সাহিত্য পাঠে প্রেরণা জুগিয়েছেন। আর এদিকে পাশাপাশি প্রাথমিক স্কুলে আমরা যখন পড়তাম, আমরা বইয়ে পড়ছি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তাই হাঁটু জল থাকে। আমাদের গ্রামের পাশেও ইনসিডেন্টালি সেই শিলাবতী নদী, যার বৈশাখ মাসে হাঁটু জলই থাকে, আর আষাঢ়ে সে ভরে ওঠে। বা ছায়ার ঘোমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি, এই চিত্রগুলি। তো তারপর ক্লাস 9-এ আমার মা এবং আমার বাবার ইচ্ছে আমি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে ভর্তি হই। সেটি একটি তার আগে আমি একটু ইন্টারাপ্ট করছি। আপনি তো বলছেন রাজবাড়ির সন্তান, তো সেরকম কি বড় প্রাসাদময় বাড়িটারি ছিল নাকি, জমিদার বাড়ি এইরকম কিছু? ওই দিকটার খুব একটা, এখন তো আমার বাবা হেডমাস্টার মশাই, যেটা হচ্ছে প্রাচীন যে রাজবাড়ি, সেটা ছেড়ে আমার ঠাকুমা নতুন একটা আধুনিক স্টাইলের বাড়িতে চলে আসেন। কারণ হচ্ছে আমার পিতামহ, তিনি, আমার বাবা যখন 4 বছর বয়স তখনই প্রয়াত হন। আর বাবার মানে সন্তানের বিবাহ দেবেন বলেই নতুন বাড়ি করে আমার দিদু, আমার ঠাকুমা উঠে আসেন। আমার কবিতাতেও এদের কথা আছে। তো সেই সূত্রে বাবাকে সবাই হেডমাস্টার মশাই বলেই চেনে, রাজা বাবু চেয়ে হেডমাস্টার মশাইয়ের পরিচয়টাই। উনি স্বচ্ছন্দ এবং উনি নিজেও একজন শিল্পী, সাহিত্য রসিক, সাহিত্যের মেধাবী ছাত্র। আচ্ছা, বাহ। তারপরে আপনি কলকাতাতে পড়াশুনো? কলকাতার আগে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের বিষয়টাতে যাওয়া উচিত, কারণ সেখানে আমরা আমাদের যেটাকে জীবনে, মানুষের জীবনে ফর্মেটিভ ইয়ার্স বলে, সেই সময়টা ওখানেই আমার কেটেছে। যেমন সেখানে বন্ধুদের মধ্যে থাকা, সেই বন্ধুদের অনেকের সঙ্গে এখনো আমার যোগাযোগ আছে। বন্ধুদের সঙ্গে থাকা বলতে শুধু স্কুলের সময়টুকু না, খেলার সময়, প্রার্থনার সময়, হস্টেলের রাত্রে পাশাপাশি বিছানায় ঘুমোনো একটা ডরমিটরিতে, এই ব্যাপারগুলো চলে আসে। খুব ডিসিপ্লিন, তো খুব ডিসিপ্লিন। এবং পাশাপাশি সাহিত্য, বিজ্ঞান এগুলোতে যাদের আগ্রহ আছে তাদের খুব উৎসাহ দেওয়া হতো। যেমন হচ্ছে আমরা সপ্তাহে প্রত্যেক রবিবার বাড়িতে আমরা চিঠি লিখতাম, এবং চিঠি লিখতাম বলতে সেখানে চিঠিতে তো সপ্তাহে একটা চিঠি লেখা হবে, কিন্তু বাড়ির জন্য মন খারাপ, বাবা মায়ের কথা, তার আরো তো কথা বলতে ইচ্ছে করতো। তখন তো ফোনের যুগ ছিল না, বা এখনো আমরা ওখানে অতটা ফোন ব্যবহার হয় না। তো সেই কথাগুলো অনেক সময় চিরকুট ছোট ছোট কাগজের লেখা থাকতো, সেগুলোই কখনো কখনো এক একটা কবিতার রূপ পায়। এবং আমাদের একটা খুব সুন্দর লাইব্রেরি ছিল, পঠন পাঠন গুরুত্ব পেত। এবং সেখানে যে স্কুলের পাঠ্য বই, তার তুলনায় লাইব্রেরির বই পড়া যে কম গুরুত্বপূর্ণ সেটা মনে করা হতো না। যেমন অবনীন্দ্রনাথ ঠাকুরের বুড়ো আংলা থেকে একটা অংশ আমাদের পাঠ্য ছিল। তো আমাদের শিক্ষকেরা আশা করতেন আমরা পুরো বইটা পড়ব। বিভূতিভূষণের যে পোর্শন
যে পথের পাঁচালীর যে অচেনার আনন্দ শিরোনামে যে লেখা ছিল, তো আশা করা হতো যে পথের পাঁচালী আমরা পুরোটাই পড়বো। লাইব্রেরি এই ব্যাপারটা আমাদের খুব কিশোর দেখছে, কিশোর দেখো, প্রতিবারের মতো তুমি আমাদের অনুষ্ঠানে থাকো। ধন্যবাদ। যার ফলে কি হয়, আমরা যখন ক্লাস 4-এ পড়ি, 9 বছর বয়স, তখনই আমার প্রথম কবিতাটি আমাদের বিদ্যাপীঠ ম্যাগাজিনে প্রকাশ পায়। এখন আমাদের স্কুলে লেখাপড়ার পাশাপাশি রেজাল্ট তো এবারও আপনারা দেখেছেন খুব ভালো হয়েছে, কিন্তু একাডেমিক ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেওয়া হতো না যতটা অলরাউন্ড ডেভেলপমেন্ট, মানে একটা মানুষের ধরুন একজন ছবি ভালো আঁকে, খেলে ভালো, একজন বিজ্ঞানের মডেল করেছে, একজন কবিতা লেখে বা গল্প লেখে, সেই তারাই কিন্তু আমাদের চোখে নায়ক ছিল। স্কুলে যা আমরা লেখাপড়া তো ঠিক ছিলাম, ভালো ছিলাম, কিন্তু লেখাপড়া চেয়ে এই ব্যাপারগুলোকে গুরুত্ব দেওয়া হতো। আমার মনে হয় আমার শিক্ষকেরা, যার মধ্যে আমরা দাদা বলতাম, ফণিদা, শান্তিদা, কবি শান্তি সিংহ, এদের নাম আলাদা করে উল্লেখ করতে হয়, স্বপন বন্দ্যোপাধ্যায়, আমাদের করে দিয়েছিলেন, এবং সাহিত্য শিক্ষার একটা বিরাট গুরুত্ব ছিল। বাংলা এবং ইংরেজি শিক্ষকেরা অনেক সংখ্যায় ছিলেন, যেটা হয়তো এখন হয়তো মানুষ মানে যেহেতু সমস্তটাই হচ্ছে কি জীবিকা কেন্দ্রিক এডুকেশন হয়ে গেছে, যার জন্য সাহিত্য অ্যাকচুয়ালি আমরা ডিএসপি স্কুলে পড়লেও আমরা কিন্তু বই পড়তাম, বিভিন্ন আনন্দমেলা, চাঁদমালা, গল্পের বই, এগুলো ছিল, যেটা এখনকার ছেলে মেয়েরা পড়ে না বা পড়ার সময় পায় না পড়াশোনার চাপে। আমি তো সেটা বলবো, ডিএসপি যে স্কুলগুলি ছিল সেগুলো খুব মানে গৌরবময়, যেখানে তোমরা পড়েছো। আমি যে ট্র্যাডিশনের কথা, আমার স্কুলের কথা বলছি, সে কিন্তু মানে যার যার স্কুল তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডিএসপি স্কুল তো বটেই। আমি জানি আমার অন্তত 2জন শিক্ষক যারা তখন আমাদের স্কুলে প্রথমে পড়াতেন, একজন শিল্পী বিশ্বরূপ দত্ত আর একজন সতীশচন্দ্র দত্ত, দুজনেই ইংরেজি শিক্ষক, এবং বিশ্বরূপদা পরে আমার প্রথম বইয়ের অলঙ্করণও করেছেন। এরা কিন্তু মানে তোমাদের ডিএসপি স্কুলে পড়াতে আসেন আমাদের পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন থেকে। কাজেই আমি যে ঐতিহ্যের কথা বললাম, এই মানে প্রথাগত শিক্ষার বাইরে যে আরো অন্য ধরনের এডুকেশন হতে পারে, মনটা যাতে প্রসাদ হয়, একদমই তাই। সেই সময় সেইটা 80 দশক 90 দশকে আমরা যেটা সাহিত্য পাঠের গুরুত্বটা কিন্তু তখন ছিল। এবং আমি যার কাছে আঁকা শিখতাম, তাপস বড়ুয়া স্যার, উনি আমাদের কোনোদিন ঘরের মধ্যে আঁকার নিয়ে আউটিং এ নিয়ে যেত, ধান খেতে বসিয়ে দিত, তোমরা আঁকো, বেদ উপনিষদের গল্প বলতো। আমার একটা ছবি, একলব্যের ছবি আছে, যেটা রামকৃষ্ণ মিশনে ইয়েতে আর্ট এক্সিবিশনে গিয়েছিল কলকাতায়। তো সেটা স্যারের মুখে, আমি তখন জানি না কিছু, ক্লাস 5-এ পড়ি, একলব্যের কে আসতে কিছুই জানি না, স্যারের মুখে গল্প শুনে ছবিটা আঁকা হয়েছিল। তো সত্যি আমাদের ছেলেবেলাটা এই টিচারদের জন্য অনেক সমৃদ্ধ ছিল। তারপরে এখানে কোনো আমি নস্টালজিয়া আক্রান্ত হয়ে এমন বলতে চাই না যে আজকে ছেলে মেয়েরা পড়ছে না বা অমুক তমুক, কিন্তু তাদের পাঠের পদ্ধতিটা আলাদা হয়েছে, এবং এই যে দেহ মনের সুদূর পারে একটা আকাশ, তার সন্ধান স্কুল জীবন থেকে পাওয়া উচিত বলে আমি মনে করি। একদমই তাই, ইমাজিনেশন পাওয়ারটা খুব বাড়ে তাতে। হ্যাঁ, কল্পনা শক্তির প্রসার, যেটা তুমি বললেই মাত্র, সেটাও তো শিক্ষার একটা লক্ষ্য। শিক্ষার সেই মূল লক্ষ্যটা থেকে আমরা যেন সরে না যাই। একদমই তাই, খুব সুন্দর বলেছেন। তারপরে আপনি এনআরএস এ ভর্তি হলেন নাকি? এনআরএস এ আমাদের লেখাপড়ায় আমরা ভালোই ছিলাম, স্কুলে ওই প্রথম দিকেই থাকতাম। তো এনআরএস এ আমি ভর্তি হই, বাবার ইচ্ছে ছিল, একটা ঐকান্তিক ইচ্ছে ছিল ডাক্তার হই, বা মায়েরও ইচ্ছে ছিল। আর যেটা হয়, ডাক্তারি পড়লে কি মানুষের সংসর্গটা পাওয়া যায়, যেটা সাহিত্য থেকে খুব একটা বিচ্ছিন্ন নয়, সাহিত্যের সঙ্গে সংযুক্ত, হয়তো সাফারিং হিউম্যানিটি, কিন্তু সেটা তো মানুষেরই। আমার জন কিটসের কথা মনে পড়ছে, যিনি কিছুদিন ডাক্তারি ছাত্র ছিলেন। আমার মনে পড়ছে অ্যান্টন চেকভের কথা, আমাদের বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় অসাধারণ সৃষ্টি করে গেছেন, এবং তার ওই চিকিৎসার অভিজ্ঞতা থেকে। তো আমাদের দেশে মানে চিকিৎসক কবি সংখ্যা হয়তো খুব বেশি নয়, তবুও আমরা পরিচিতির মধ্যে অনেক পেয়েছি। কিন্তু আমার লেখালেখি আমার ডাক্তারির আগে থেকে শুরু। এখন ডাক্তারিটা কিছু হচ্ছে সেটা তো সকলেই বুঝতে পারবেন, কিন্তু কবিতা আদৌ কিছু হয়েছে বা হচ্ছে কিনা সেটা আমরা চলে যাওয়ার পরেই দেখা যাবে। এখানে আমরা এনআরএস থেকে এমবিবিএস পাস করার পরে এমডি করি। এমডিতে ঠিক আছে, ওই যা হয়, ফলটা ভালো হয়েছিল ইত্যাদি। আচ্ছা, আপনি তো 2009 সালে আপনার প্রথম কাব্যগ্রন্থ বেরোয়, ফেরা কাব্যগ্রন্থ। আচ্ছা, আপনি দেখি একটা এই যে ফেরা কাব্যগ্রন্থ, প্রথম কবিতা, তার একটা কবিতা শুনি। এর প্রচ্ছদ করেন আমার শিল্পী
শিক্ষক রামানন্দ বন্দ্যোপাধ্যায়। রামানন্দ বন্দ্যোপাধ্যায় যিনি নন্দলাল বসুর ছাত্র এবং যাকে সবাই এক ডাকেই চেনেন, সাপ্তাহিক বর্তমানে উনি করতেন, অলংকরণ করতেন দীর্ঘদিন ধরে। আমি যখন স্কুলে পড়ি তখনই উনি দেশের প্রচ্ছদ করছেন এবং পরবর্তীকালে সত্যজিৎ রায় বলেছিলেন যে তোমার ছবিতে সই লাগে না, মানে ওনার এমন একটা ঘটনা ছিল যে ওর ছবিতে সই লাগে না। তো রামানন্দ বন্দ্যোপাধ্যায় আমাদের স্কুলে যিনি শিক্ষক ছিলেন, শিল্প শিক্ষক, তিনি প্রচ্ছদটি করে দেন এবং পরে এই বইয়ের একটি দ্বিতীয় সংস্করণ হয়, 2009 বেরিয়েছিল, 2011-তে। তাতে আবার যে বিশ্বরূপদার কথা বললাম, যে শিল্পী বিশ্বরূপ দত্ত তার অলঙ্করণ করে দেন। এই অলঙ্কৃত দ্বিতীয় সংস্করণ এখন আমার হাতের কাছে আছে। এখান থেকে একটি কবিতা প্রথমে পড়ি, ঠিক আছে? কবিতার নাম চিঠি। যে চিঠির কথা বললাম, আমরা তো চিঠি লিখতাম, কিন্তু না লেখা চিঠির একটা মালা হয়তো স্কুলের হস্টেলে থাকতে বাবা মায়ের সঙ্গে তৈরি হতো। আর আমরা যারা দূরে থাকতাম তখন চিঠি লেখার খুব প্রথা ছিল। এইভাবে একটা অজানা সাঁকো গড়ে উঠত চিঠির। প্রথম যে কবিতা তার নাম চিঠি। এটা কলকাতার রাস্তায় নেবুতলা পার্কে একজন দেহাতি মানুষ উবু হয়ে দেশের বাড়িতে চিঠি লিখছে। তখন তো পোস্টকার্ড লেখার প্রথা ছিল, সে হয়তো কলকারখানায় কাজ করে, সেখান থেকে দেশে একটা চিঠি লিখছে। চিঠি। ঘাসে বসে চিঠি লিখছে দেহাতি লোক, ঘাসের উপর পা মেলেছে বোবা আলু। এদিক ওদিক ফড়িং নাচে, চড়াই ওড়ে, খোলা পায়ের জুতো জড়া ঘাসেই পড়ে। চিঠির মধ্যে পড়ছে ঢুকে একটা দুটো কলের বাঁশি, গাড়ির আওয়াজ, ঘাসের কুটো। থেকে থেকে ঘাসের গোড়ায় পড়ছে এসে মাথার ঘাম, কি চিঠির থেকে শব্দ খসে। কনুই ছুঁয়ে গঙ্গা মাটি কলিকাতার, মুলুক যে তার সেও আহারে গঙ্গা কিনার। উবু হয়ে চিঠি লিখছে দেহাতি লোক, চিঠির উপর ঝুঁকে আছে বোবা আলু। বাহ, সুন্দর সুন্দর। আপনার এই কবিতার একটা বৈশিষ্ট্য, নিসর্গের একটা খুব সুন্দর বর্ণনা পাওয়া যায় এবং খুব সুন্দর একটা মানে যেন ছবি আমার চোখের সামনে ভেসে উঠলো। পুরো আরেকটা কবিতা শুনুন। চিঠির কথা বললাম, কিন্তু এখন তো আমরা অত চিঠি লিখি না, চিঠি লিখি না। আজকে হয়তো এই যে অনুষ্ঠান আছে বলে অনেকেই আমাদের সঙ্গে নেই, পরে হয়তো দেখবেন। তো আমিও যেতে পারিনি, আজকে পাঠকের দরবারে অনুষ্ঠানটা হচ্ছে দুর্গাপুরে, সেই জন্য অনেকেই আমাদের সঙ্গে এখন নেই, হয়তো কিশোর দেখছেন। আচ্ছা বলুন। এখন আমরা চিঠি লিখি না। বাহ, সত্যি তাই। এখন আমরা চিঠি লিখি না, আসি বলে চলে যাই দূরে। চিঠি নয়, চিঠির উপমা, ঘ্রাণ ভরা হেমন্ত রোদ্দুরে। বৃষ্টি যে চিঠি লিখেছিল মাঠময় সবুজ চারায়, ধানে তার সুবর্ণ সম্ভার দিগন্তের বেড়ায় বেড়ায়। অকাল বর্ষণ তাকে লোটে, তাকে ছানে কৃষাণীর শ্বেত। ঝরা পাতা চিঠি হয়ে নামে, চোখের জলেই ঘুচে ভেদ। পাতারা হলুদ হয়ে এলো, লাল কেউ কেউ বা বাদামি। ছন্দে তাদের ঝরে পড়া পুরনো চিঠির মতো দামি। এর পাশে কবি গান গায়, তার কোনো মানে হোক না হোক জয়েরই প্রশস্তি লিখে যাবে, নয়তো সে সামান্য স্তাবক। প্রতিটি জয়ের গল্প জানে, পরাজয় পাশে বাঁধা থাকে। পথের ইসে লিখবে কবিতা, মৃত্যুরূপা ধরা দেয় তাকে।
বাহ, অসাধারণ। আচ্ছা রজতা, আপনি কি বলুন তো, আপনার আবৃত্তি মানে আপনি যে পাঠটাও খুব সুন্দর, আপনি কি পাঠটা কি প্র্যাকটিস করেন নাকি? আর এই পাঠ নিয়ে অনেক বিতর্ক হয়, অনেকে বলে যে, আমাকে সেদিকে প্রদীপ চক্রবর্তী বলছিল যে পাঠটা সবার করা উচিত নয়, কবির আজকালকার আধুনিক কবির কবিতা সেটা বাচিক শিল্পীদের পাঠের জন্য নয়। তো এই নিয়ে আপনার কি বক্তব্য? এই নিয়ে খুব পুলিশ কঠোর বক্তব্য রাখা আমার অভিপ্রায় নয়। যে যার মতো আবৃত্তি করবেন, কবিতাকে নিয়ে কেউ গান বানতে পারেন। এক সময় তো কবিতা গান একাঙ্গী ছিল। ধরো জয়ন্ত ভাই, আমাদের দুজন প্রিয় আবৃত্তিকার, একজন সৌম্য মিত্র আর একজন সৌমিত্র চট্টোপাধ্যায়, আর একজন একেবারে আমাদের সাম্প্রতিক ব্রততী বন্দ্যোপাধ্যায়। এদের পাঠ আমার খুব ভালো লাগতো। হ্যাঁ, এইটা বলা হয় কবি কণ্ঠে কবিতা পাঠ বা শক্তি চট্টোপাধ্যায়ের গলায় কবিতা পাঠ। এগুলো শুধু অবনী বাড়ি আসো, তার তো আলাদা একটা ইমেজ আছে। বা জীবনানন্দ নিজে কবিতা পড়েছিলেন, উনি কিন্তু জনসমক্ষে যেতেন না, কিন্তু 1954 সালের সেনেট হলে যে ভিডিও হয়তো নেই, সে যুগ ভিডিও যুগ ছিল না। 1954 সালের এক কবি সম্মেলনে, যেখানে জীবনানন্দ থেকে সুনীল গঙ্গোপাধ্যায় পর্যন্ত সকলে কবিতা পড়েছিলেন। সুভাষ মুখোপাধ্যায় ছিলেন, শঙ্খ ঘোষ কবিতা শুনেছিলেন কিন্তু কবিতা পড়েননি। অলোক রঞ্জন দাশগুপ্ত পড়েছিলেন, তার একটি কবিতা শঙ্খ ঘোষ লিখেছেন যে যেন বাংলা কবিতা যুবরাজ অলোক, যে আমার ঠাকুমা বলে যে কবিতাটি পড়লেন সেটি অনবদ্য হয়েছিল। মানে সেই কবিতা সকলেরই মন জিতে নিয়েছিল। তো অন্য প্রসঙ্গে চলে গেলাম। কথা হচ্ছে এই যে তিনজন আবৃত্তিকারের কথা আমি বলেছি গোড়ায়, সৌম্য মিত্র, সৌমিত্র চট্টোপাধ্যায়, ব্রততী বন্দ্যোপাধ্যায়, তিনজনের স্টাইল তো আলাদা, ধরন তো আলাদা, কিন্তু তিনজনের পাঠেই আমাদের কাছে কবিতা কিন্তু জীবন্ত হয়ে ধরা দেয়। কাজেই আবৃত্তিকাররা আবৃত্তি করলে তাতে আমাদের আপত্তি কিছু থাকে না। এখন যেটা অনেকে বলে যে অতি নাটকীয়তাটা বর্জন করতে, অতি নাটকীয়তা বর্জনীয়, এবং কথা তখন আসবে যে কাকে বলবো অতি নাটকীয়। সৌম্যমিত্র তাঁর স্টাইলকে তো নিশ্চয়ই ন্যাচারাল অভিনয় মনে করতেন। আগেকার যে স্টাইল ছিল প্রসেনিয়ামের, সেটা ভেঙেই তো নবনাট্য, গণনাট্য এগুলো তৈরি হয়েছিল মানুষের জীবনের কাছাকাছি। এই যে কাকে বলবো আমরা, মানে বাস্তবের কাছাকাছি। তবে কবি কণ্ঠে কবিতা পাঠ সেটা তো আরো একটা আদরণীয়, যারা আমরা কবিতা ভালোবাসি। না, কবি কণ্ঠে আমি যেমন খুব একটা পাঠ করতে পারি না, আপনার পাঠটা খুব ভালো লাগলো আমার শুনে, বেশ অন্যরকম একটা যেন চিত্র চোখের সামনে ভেসে উঠছে। আচ্ছা রজতা, আপনাকে কবিদের যদি যে দর্শকে ভাগ করা যায়, মানে যদি জানি না এটা কতটা সমর্থনযোগ্য, তো আপনাকে কোন দর্শকে রাখা যাবে? হ্যাঁ, আমার আসলে আমি তো কবিতা লিখতাম, খাতায় পড়ে থাকতাম। হ্যাঁ, সেইটা তো প্রকাশ। কথা হচ্ছে অল্প বয়সে এমন কবিতা তো বাঙালি কিশোর মাত্রই লিখে থাকে না, আমরাও লিখেছি। যেমন বাঙালি শিশু মাত্রই অনায়াসে হয়তো একটা রবীন্দ্রসঙ্গীত গিয়ে ওঠে, সেরকমই স্বতঃস্ফূর্তিতে এমন কোনো হয়তো বঙ্গবাসী তরুণকে আমাদের জানা নেই যিনি হয়তো একটা কবিতা লেখেননি কখনো। এটা কি আপনার পুরনো খাতা নাকি? কিন্তু যেমন, হ্যাঁ, এটা কিছু কবিতা আছে, তোমার জন্য এনেছি। যেমন কথা হচ্ছে এই যে স্বতঃস্ফূর্ততা, এই যে স্বতঃস্ফূর্তি, এটা সৃজনী অনুশীলনের সৌজন্যে শিল্পের পরিচর্যা পাবে। তো এটাই হচ্ছে কথা। আমরা তো লিখে চলি, এই করতে করতে কি হলো, খাতায় কবিতা জমছে। আমার তো একটু মুখচোরা স্বভাব ছিল, যেহেতু লেখা পাঁচজনকে দেখানো ধাতে ছিল না, সেই জন্য আদৌ কিছু হচ্ছে কিনা কবিতা সেটা আমার বুঝে ওঠা হতো না। সেটা সকলেরই একটা হয়, সকলেরই হয়, কিন্তু সকলেরই হয়। আমি যে কথাগুলি বলবো সেগুলো যদি কারোর সঙ্গে মিলে যায়, সেটা আমার পক্ষে সবচেয়ে বেশি। তখন তো আমাদের ফেসবুক ছিল না, এত কিছু ছিল না, আমরা একটা গাইড করার মতো কিন্তু অনেক মানুষ পেয়েছিলাম সেই সময়। তবু তারপর যখন মানে ছোট বড় বিভিন্ন প্রথম সারির পত্রিকায়, যার মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত কৃত্তিবাস আছে, যেমন অনুষ্টুপ আছে অনিল আচার্য সম্পাদিত, যেরকম দেশ পত্রিকা আছে, দীর্ঘ ধারাবাহিকতায় যে দেশ পত্রিকা, যেরকম আরো কিছু কবি সম্মেলন আছে, শ্যামলকান্তি দাস, শঙ্কর চক্রবর্তীদের কবি সম্মেলন, এই সমস্ত পত্রিকায়, কবিতা আশ্রম, এই সমস্ত পত্রিকায় যখন কবিতাগুলি প্রকাশিত হলো এবং কিছু মাত্রায় আদৃতও হলো, তখন একটা বই করার কথা ভাবনায় এলো। তখন আমার বয়স 40 হয়ে গেছে, 2009 সালে, আমার 1966 সালে জন্ম। 40 পেরিয়েও যখন কবিতার প্রতি মুগ্ধতা আমার কাটলো না, কবিতা পড়ার প্রতি,
এবং কবিতার লেখার প্রতি, তখন এটা আমি বুঝতে পারলাম খানিকটা জয়ন্ত, যেটা হয়তো আমার শুধুমাত্র একটা অল্প বয়সে আবেগ বা ঝোঁক নয়, এটা হয়তো আমার সঙ্গে থাকতেই এসছে, এটা জীবনেরই অংশ। তখন প্রথম কবিতার বই করি, এই করতে করতে। কিন্তু আপনি তো প্রবন্ধও প্রচুর লিখেছেন, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে, তো সেইগুলো তো তাহলে গদ্য না কবিতা কোনটা আপনাকে বেশি আকর্ষণ করে? ছোট গল্প তো লেখেন না নাকি? ছোট গল্প সবকিছুই লক্ষ্য করেছো। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমি গল্প সেভাবে লিখেছি প্রবন্ধ, সেগুলো কিন্তু কবিতা বিষয়ক প্রবন্ধ। আচ্ছা। অলোক রঞ্জন দাশগুপ্তের একটা আগ্রহ ছিল, ওর কবিতা নিয়ে আমি কিছু কাজ করি, যেহেতু আমি দু একটা লেখা ওনার ভালো লেগেছিল, তো তার উপর বেশ কয়েকটি প্রবন্ধ আছে। শঙ্খ ঘোষের কবিতা নিয়ে জার্মানিতে থাকতেন মনে না? হ্যাঁ, একেবারেই তাই। মানে উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 1957 সালে পিএইচডি করার পরেই তুলনামূলক সাহিত্য বিভাগে ওকে বুদ্ধদেব বসু ডেকে নেন। 1957 থেকে 1971 পর্যন্ত একেবারে যাদবপুরের প্রথমে তুলনামূলক সাহিত্য বিভাগে, পরে বাংলা বিভাগে যান, যে বাংলা বিভাগে শঙ্খ ঘোষও ছিলেন, সেটা একটা আকর্ষণ হতে পারে। এরপরে উনি একটা স্কলারশিপ পেয়ে গোয়েটে এবং রবীন্দ্রনাথের উপর গবেষণা করতে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে, ওরা কিন্তু শঙ্খবাবু আর অলোক রঞ্জন পরপর 2 বছর 1954-55 বাংলা সাহিত্যের টপার, ওরা কিন্তু শীর্ষস্থান দখল করেছে। তখন কিন্তু সাহিত্য পাঠ মেধাবী ছাত্ররা করতো। আজকালকার দিনে যে প্রবণতাটা কমে গেছে যুগ চাহিদাতেই, যুগধর্মী। তো উনি ওনার কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণার বিষয় ছিল বাংলা কবিতায় বা ভারতীয় কবিতায় লিরিকের উদ্ভব, ভারতীয় কবিতায় ইমার্জেন্স অফ লিরিক ইন ইন্ডিয়ান লিটারেচার। ইনি এরপরে একটা হুমবল্ট স্কলারশিপ, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্কলারশিপ ওখানকার জার্মানি, সেটা পেয়ে যাদবপুর থেকে উনি জার্মানিতে যান। 1973-74 পর উনি হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে নব্য ভারততত্ত্ব বিভাগের অধ্যাপক হন। নবগঠিত যে আগে যেটা ছিল ট্র্যাডিশনাল ইন্ডোলজি, তাতে সংস্কৃত বেশি গুরুত্ব পেত। এতে করে কবিরের কবিতা, লোকগান, বিভিন্ন আধুনিক সাহিত্য, এগুলো গুরুত্বপূর্ণ। এবং এই নব্য ভারততত্ত্ব বিভাগে উনি যোগ দিলেন। তখনও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ওনার যোগাযোগ কাটেনি, যাদবপুরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। প্রত্যেক বছর প্রায় মাস তিনেক উনি কলকাতায় আসতেন, বইমেলার সময়টায় বিভিন্ন বক্তৃতা দিতেন, কবিতা পাঠ করতেন। তখন ওকে নিয়ে টানাটানি পড়ে যেত, সব অনুষ্ঠানেই ওনাকে ডাকা হচ্ছে, কারণ উনি বক্তাও খুব ভালো ছিলেন। তো মূল যে জায়গাটা থেকে এসেছিলাম, আমার লেখা কবিতাই আর কবিতা বিষয়ে কিছু গদ্য। তো আচ্ছা, আপনার তো কবিতা বিষয়ে বিস্তর পড়াশোনা রয়েছে, তো আমাদের এখানে অনেকেই এসেছিল কবিতার যে বিবর্তন, মানে আধুনিক কবিতা, আধুনিক, উত্তর আধুনিক থেকে জিরো বাউন্ডারি আজকের যে অবস্থা, সে বিষয়ে আপনার কিছু বক্তব্য শুনি। এবং যদি বিদেশি কিছু কবিদের কথা বলেন, আপনি তো খুব বিদেশি, মানে আমি দেখি যে বিভিন্ন গ্রুপে আপনার বিদেশি কবিতা নিয়ে আপনি বেশ ভালোই চর্চা করেন। এটা হচ্ছে অলোক রঞ্জন কিছুটা আমাকে ওই উনগারেত্তি, এবং যিনি ইতালির একজন আধুনিকতার জনক বলা যায়, এবং তার পাশাপাশি দান্তের ডিভাইন কমেডিয়া পড়তে পরামর্শ দেন। এই দুটো দু রকমের। এখন উনগারেত্তির কবিতার কি, উনগারেত্তির কবিতা বলা হয় টেলিগ্রাফিক কোয়ালিটি আছে। অনেক সময় উনি প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক ছিলেন, উনি ট্রেঞ্চে বসে কবিতা লিখছেন, 2-3 লাইনের কবিতাও আছে, মানে এগুলো বিংশ শতাব্দীর সব। মা ইলুমিনো দি ইমেন্সো, আই ইলুমিনেট উইথ ইন্টেন্সিটি, এইটাই হচ্ছে ওনার কবিতা, 2 লাইনের কবিতা। এই ধরনের ছোট ছোট কবিতা লিখতেন। এখন যেটা হচ্ছে যে কবিতার তো সেভাবে দেশকাল হয় না, আমরা দেশপ্রেমের কবিতা লিখি। বিদেশে কবিতার বিভিন্ন আন্দোলন হবে, আমাদের দেশেও হয়েছে, যেমন কৃত্তিবাস শতভিসা একটা আন্দোলন শুরু করেছিল, তারও আগে কবিতা পত্রিকা আন্দোলন করেছিল, তারও আগে লিটল ম্যাগাজিনের যিনি জনক প্রমথ চৌধুরী, সবুজ পত্র, সেখানে নতুন কবিতা, গদ্য তো এনেইছিলেন। তার চেয়েও আরেকটা, হ্যাঁ তুমি এখন যেটি বললে চলিত ভাষার লেখা শুধু নয়, রবীন্দ্রনাথকে দিয়ে এতদিনের অভ্যাস, তার 60 বছর বয়স হয়ে গেছে তখন প্রায়, তখন উনি ওরে সবুজ ওরে আমার কাঁচা লিখলেন, আত্মরাদের ঘা মেরে তুই বাঁচা, সবুজ পত্রের জন্য। তো এই জিনিসটা তো, এগুলো তো বিপ্লব। সেরকম ভাবে তারপরেও হাংরি জেনারেশন এসছে,
আমাদের উত্তর আধুনিকতা নিম- এসছে, আধুনিকতা যখন এসছে নিশ্চয়ই উত্তর আধুনিকতাও আসবে। সেখানে আবার সেই শিকড়গুলো ছুঁয়ে যাওয়া উত্তর ঔপনিবেশিক চিন্তা ভাবনা, যেমন এই শেক্সপিয়ারের ক্যালিবান চরিত্রটাকে আমরা নেগেটিভ চরিত্র হিসেবে দেখি, কিন্তু এখন দেখা যাচ্ছে ক্যালিবান হয়তো উপনিবেশিত একটি মানুষের প্রতীক। এইভাবে উত্তর আধুনিক উত্তর ঔপনিবেশিক ভাবনা আসবে। কিন্তু কবি যখন কবিতা লেখেন তার মধ্যে তো একটা স্বতঃস্ফূর্ততা থাকে। তিনি এই সচেতন বিবেচনার মধ্যে এইভাবে যান না যে তার লেখাটা রাবেন্দ্রিক হলো অথবা জীবনানন্দীয় হলো, আধুনিক হলো নাকি উত্তর আধুনিক হলো। একদমই তাই, একদমই তাই। কিন্তু একটা জিনিস প্রভাত চৌধুরী আমাকে একবার বলেছিল, তখন আঘাত পেয়েছিলাম আমি ছোটবেলায়, যখন কবিতা পাঠিয়েছিল, তো উনি আমাকে ফোন করেছিলেন, তো বলেছিল জয়ন্ত তুমি তো ভালো লিখছো, কিন্তু তোমার কবিতাগুলো এইরকম কবিতা অনেক লেখা হয়ে গেছে, আমরা তো আর এখন ধুতি পরি না, আমরা এখন প্যান্ট শার্ট পরি, তার একটু স্মার্ট লিখতে হবে। তো তখন যার বয়স কম, তখন একটু মানে আঘাত লেগেছিল। তো পরবর্তীকালে আরও পড়াশোনা করে বুঝি, তো কিন্তু মানে ব্যাপারটা একটু সময় উপযোগীও হতে হবে। প্রভাত দা খানিকটা অভিভাবকের মতো ছিলেন, উনি পরামর্শ দিতেন, উনি ধুতি হয়তো ছেড়েছিলেন কিন্তু পাঞ্জাবিটাও ধরে রেখেছিলেন। এইভাবেই মানে আমার সঙ্গে পায়জামা পাঞ্জাবি পরে দেখা হয়েছে। তো নাসের হোসেন ছিলেন, নাসের দা প্রয়াত। তো যেটা হচ্ছে, হ্যাঁ উনি নিজেও তো ওনার নিজের কবিতা 60 দশকে যেরকম লিখতেন সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। তো উত্তর আধুনিক যখন হয়েছিলেন তার আগেও ওর লেখার একটা মাত্রা ছিল। কাজেই ঠিকই তো, মানে কবির নিজের স্বর খুঁজে পাওয়া জরুরি। এই জায়গাটাতে আমি সবার সঙ্গেই একমত। কবির নিজস্ব কাব্য ভাষা, নিজের স্বর খুঁজে পাওয়া এটা জরুরি। যাই হোক, এবার আপনার গ্রন্থগুলো নিয়ে একটু বলুন, আপনার যে বিভিন্ন বই প্রকাশিত হয়েছে সেগুলো একটু দেখান। এরপরে মর্মে এসে ঘুম ভাঙাবে বলে একটি বই প্রকাশ পায়। এটি হচ্ছে তুমি ধরো আলো পৃথিবী নাকি? এটি হচ্ছে না, এটির প্রকাশক তখন পত্রলেখা শ্যামল কান্তি দাস, শঙ্কর চক্রবর্তী, গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এরা সবাই ছিলেন। কবি সম্মেলন যেখান থেকে প্রকাশিত হতো তাদের উৎসাহে এই বইটি প্রকাশিত হয়। মর্মে এসে ঘুম ভাঙাবে এই বইয়ের মূল থিমটা কিন্তু প্রেম কবিতা। যে প্রথম বই ফেরাতে অনেকে অভিযোগ করেছিলেন কবিতায় যে প্রেমের কবিতা এত কম কেন নতুন কবির লেখায়। তো দ্বিতীয় বইয়ের নাম হচ্ছে মর্মে এসে ঘুম ভাঙাবে, রবীন্দ্রনাথের কবিতা গানের লাইন নিয়ে মর্মে এসে ঘুম ভাঙাবে। এই বই থেকে একখানি কবিতা পড়ছি যেটি নানাভাবেই হয়তো এই কবিতার নাম জিওল মাছ। জিওল মাছ সেই ধরনের মাছ যারা শীতকালে অনেক সময় মাঠে উঠে আসে, মানে খেতে উঠে আসে, কই মাছের মতো মাছ, জিওল মাছ। হেমন্তে শিশির খেতে যেমন জিওল মাছ উঠে আসে পুকুর আগালে, সোনার ধানের খেতে মিশে যায় রাত্রির আড়ালে, সকাল বেলায় শরীরের শিশির মাখা হাল পথে পড়ে থাকে, মেছোদের সহজ শিকার হয়, পাশুটে শরীরে রক্ত মাখে। তেমনি আমাদের প্রেম স্বর্ণ শস্য শিশিরের সামান্য প্রশ্রয় পেতেছে বিবর্ণ পথের ধারে, শুয়ে থাকে রক্তাক্ত আঁচলখানি পেতে। এটা হয়তো রিলেভেন্ট থাকবে। জয়ন্ত এবং আমি দুজনেই হাসপাতালে কাজ করি, তো সেই সূত্রে পৃথিবীর বড় জ্বর, পৃথিবীর বড় জ্বর আজ, এসো তাকে নিসর্গের শুশ্রূষা শেখাই, তাপিত কপালে রাখি সবুজের জলপট্টি, বন্ধ হোক নির্বিচারে জীবস্ব দহন। বনসৃজনের নিত্য নব কোল্ড স্পঞ্জিং চলতে থাক, দুখানি মেরুতে রাখি পুনঃ আইস ক্যাপ। মানুষের বড় জ্বর আজ, এসো তাকে প্রণয়ের পোশাক পরাই, বড় সে তো হয়েছে অনেক,
নিসর্গের রাগে ফের সুরটি মেলাক। বাহ বাহ, সুন্দর সুন্দর। দেখি আর আর বইগুলো একটু দেখি। এর পরের বইয়ের নাম হচ্ছে দেশের মাটি। দেশের মাটি বইটি আমার 2014 সালে বেরোয়। এ বই প্রতিভাস প্রকাশ করেছিল। দেশের মাটি প্রথম বই প্রকাশের পর পাঠকদের মধ্যে কিছু আগ্রহ থাকায় পরবর্তী বইগুলিও লেখার আমি উৎসাহ পাই। এ থেকে একখানি কবিতা প্রথমে পড়ছি। এর নাম হচ্ছে শিলাইদহের কবিতা। পদ্মা নদীর চরে, গদ্য ছন্দে লেখা মানে? হ্যাঁ হ্যাঁ, এটা কবিতা পাক্ষিক। তুমি যার কথা বললে প্রভাত চৌধুরী প্রকাশিত হয়েছিল। পদ্মা নদীর চরে কচ্ছপের ডিম খুঁজতে বেরিয়েছেন জগদীশচন্দ্র। যুবক আচার্যের পরনে এখন মালকোচা মারা ধুতি, সঙ্গী কিশোর রথী। শীতের রোদেলা সকালে চিকচিক করছে বালুর চর। বিলেত ফেরত বিজ্ঞানীর বিক্রমপুরী অভিজ্ঞতার জোরে একটু খুঁড়তেই বেরিয়ে এলো এক তোড়া কচ্ছপের ডিম। হাততালি দিয়ে উঠল রথী, কোথাও মিলল আস্ত কচ্ছপ। একবার উল্টে দিতে পারলেই বাছাধন কুপকাত। বালক ও বিজ্ঞানীর আনন্দ আর ধরে না। আজ রবিবার, প্রেসিডেন্সি কলেজ ছুটি। রবিবাবুর সঙ্গে জমিয়ে আড্ডা হবে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বন্ধুর আবদারে প্রত্যেক সপ্তাহান্তে একটি করে নতুন গল্প শোনাবার প্রতিশ্রুতি দিয়েছেন কবি। লেখা চলছে কথা ও কাহিনীর আখ্যানমূলক কবিতাগুলিও। আর এর ওপর কচ্ছপের ডিম মাংস সহকারে গফুরের হাতের খানা। কবি এমনিতে মিতহারি, কবি এমনিতে মিতাহারি, কিন্তু বন্ধু বাৎসল্যে দরাজ। সম্প্রতি সপরিবারেই আছেন শিলাইদহে। সেই সূত্রে উইকেন্ডগুলোতে কবি সঙ্গ পেতে আসছেন জগদীশচন্দ্র, লোকেন পালিত, অক্ষয় মৈত্রেয়, দ্বিজেন্দ্রলাল রায়, নাটোরের মহারাজ। আরও আগে রথীর বাবাও যখন ছেলে মানুষ, জ্যোতি দাদার সঙ্গে এসেছেন শিলাইদহের কুঠি বাড়িতে। সেই যখন আব্দুল মাঝি এনে দিত পদ্মা থেকে সদ্য ধরা ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। কিন্তু সেসব গল্প কীর্তি নাশার পানিতে তলিয়ে গেছে। তুলে আনতে দেরি নয়, কোনোদিনই তুলে আনা যাবে না। হারিয়ে গেছে পদ্মা, যমুনা, মেঘনা, মধুমতি, চলনবিল, মধুসূদনের কপোতাক্ষ। বাংলা কবিতা হারিয়েছে তার নদীকে। বাংলা কবিতায় আজ একটা, দুটো, তিনটে ভুবন। পশ্চাৎ ভূমি ছাড়া কি বন্দর বাঁচে? কিংবা শিকড় ছাড়া গাছ? আয় ইরম, আয় প্রদীপ, আয় তমজিৎ, ইট চাপা ঘাসের মতো নাগরিক ছিন্নমূল বাংলা কবিতাকে ফের নাইয়ে আনতে যাই শিলাইদহ কি গোয়ালন্দে। বাহ, সুন্দর সুন্দর একটা অতীত থেকে বর্তমানে একটা ইয়ে। না, একটা জিনিস আমি রজতদা আপনার কবিতা পড়ে আমি আগেও পড়েছি বিভিন্ন জায়গায়, কিন্তু মানে আপনার কবিতা বেশ একটা বেশ কি বলবো, একটা দৃশ্য ফুটে ওঠে, বেশ একটা ভালো লাগা আছে, ছবি আছে। কিন্তু মানে এখনকার কবিতা নিয়ে আপনার কি মত? মানে যারা একটু মানে বলে যে একটু দুর্বোধ্য কবিতা বা একটু মানে সব মানে পাঠককে সব কিছু বুঝতে দিলে হবে না, একটু ধোঁয়াশা রাখতে হবে, সেই বিষয়ে আপনার এই ব্যাপারে অন্তত আমরা যে এবং আধুনিক কবি যারা অনেক কবিতায় লিখছেন, যারা লজিক্যাল ক্র্যাক করছেন বা একটা লাইনের সঙ্গে একটা লাইনের কোনো ইয়ে থাকছে না, তো সেইগুলো কিরকম, সে বিষয়ে আপনার কি বক্তব্য? এখন আমরা যারা আজকের দিনে ভাই জয়ন্ত
কবিতা ভালোবাসি, কবিতা পড়ি হুম, বা কবিতা লিখবার চেষ্টা করি কবিতার মতো কিছু, তারা অনেকটা একটা ভেঙে পড়া গুপ্ত সমিতির হুম, সদস্যদের মতো। হুম, মানে তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ কিন্তু রাখতেই হবে, আদান প্রদান রাখতেই হবে। হুম, এখানে জীবনানন্দের কথাটি, আমাদের আধুনিকতার যিনি গুরু হুম, জীবনানন্দ দাস, হুম। তার কথাটি আমাদের মনে রাখা দরকার। তাকে তো অনেক কেউ রকমের। বলেছিলেন, হ্যাঁ কবিতা অনেক হ্যাঁ, রকমের। হ্যাঁ, যে জীবনানন্দকে বলা হতো নির্জন কবি। কিন্তু জীবনানন্দের নির্জনতম কবিতাও তো কবি। অনেক ধোঁয়াশা, অনেক কবিতা এখনো বোঝা যায় না। আমাকে একটু বলতে দাও। হুম। এখন হচ্ছে কি, জীবনানন্দও সারা জীবন জেনে গেলেন উনি নির্জনতম কবি, কিন্তু দেখা যাচ্ছে তার উত্তরকালে তিনি হয়েছেন বাংলার জনপ্রিয়তম কবি। সত্যি তাই, সত্যি তাই। এর মানে কি, এই সময় কিন্তু অনন্ত, মানুষের জীবন সংক্ষিপ্ত, সময় অনন্ত। একদমই তাই, একদম। আর তুমি যেটা বললে আমি ঠিক ওই কথাটাই বলতে যাচ্ছিলাম, যে ওকে উনি নিজে অভিমান করে বলেছেন যে ওকে নির্জনতম কবি বলা হয়েছে, কিন্তু মূল যেটা কথা, উনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক, বিদগ্ধ মানুষ, বেদ উপনিষদ পড়েছেন, ইংরেজি সাহিত্য গুলে খেয়েছেন। ওনার লেখায় স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা, কিটসের মতো স্ট্যাঞ্জা, ইয়েটসের মতো স্ট্যাঞ্জা পাওয়া যাবে। এই যে উনি বলছেন কবিতা নানা জীবনানন্দ রকম। জীবিতকালে তো ওনাকে বলা হতো যে অনুকরণ করতেন কি সঞ্জয় কি যেন কি ভট্টাচার্য, হ্যাঁ, সঞ্জয় পূর্বাসভার সম্পাদক। আমি একটা রিসেন্ট একটা লেখা পড়ছিলাম যে জীবনানন্দকে ভর্ৎসনা করছি, তোমার কবিতায় তো সব বিদেশি থেকে টোকা, মানে এরকম একটা বলছেন, একটা আলোচনা আছে। হ্যাঁ, ওখানে ওই এগুলোর জন্যই একসময় জীবনানন্দ বলেছিলেন বরং নিজেই তুমি লেখো না কেউ একটি কবিতা। এখন হচ্ছে কি, কবিতায় তো কবির ওপর, কবিতার ওপর প্রভাব থাকবেই। কবিতা নানা রকম হবে, এই কথাটা মেনে নিলাম। প্রদীপের কবিতাও কবিতা, স্নেহাশিসের কবিতাও কবিতা। যিনি আমাদের প্রয়াতদের মধ্যে বলি যে রজত শুভ্র গুপ্তের কবিতাও কবিতা, মৃণাল বণিকের কবিতাও কবিতা, আমাদের এই দুর্গাপুর অঞ্চলে যারা লিখতেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাও কবিতা, শঙ্খ ঘোষের কবিতাও কবিতা। কোনো বিরোধে যাচ্ছি না। এবং জীবনানন্দের মানে কবিতাকে ধোঁয়াশাগ্রস্ত বলার আগে বুঝতে হবে আমরা কি ওনার সেই মননের স্তরে নিজেদের উন্নীত করতে পেরেছি। এখন কথা হচ্ছে কি, উনি তো সারা জীবন চুপি চুপি জেনে আসতেন যে ওনার কোনো বই বিক্রি হলো কিনা, কিন্তু জনপ্রিয়তাতেই উনি অন্যদের ছাপিয়ে গেলেন। এই যে হ্যাঁ, ওনার চলে যাওয়ার পরে, ওনার অকাল মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ট্রামে চাপা পড়ে, পৃথিবীর মন্থরতম জামানে চাপা পড়ার পরে তাকে আবিষ্কার করলেন তো মূলত ভূমেন্দ্র গুহ। তাকে শারীরিকভাবেও সাহায্য করেছেন, অন্যভাবেও। কিন্তু 5-এর দশকের কবিরা তাকে পুনরাবিষ্কার করলেন শঙ্খ ঘোষের লেখায়। অলোক রঞ্জন দাশগুপ্তের জীবনানন্দ নিজের একটি গোটা বই আছে, আলোক সরকারের আছে। এরা কিন্তু নতুন করে জীবনানন্দকে আবিষ্কার করলেন। সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, এরা তো অনেকেই, শক্তি চট্টোপাধ্যায় বা বিনয় মজুমদার তো বিশেষভাবে জীবনানন্দকে ভালোবাসতেন। এবং যার ফলে কি হচ্ছে যে আর্কিবাল্ড ম্যাকলিশের একটা কবিতা আছে, কথা আছে, একটা কবিতা আর্টস পোয়েটিকা, মানে রোমান কবি প্রাচীন যিনি হোরেস, তার কবিতা শিরোনাম আর্টস পোয়েটিকা, আর্ট অফ পোয়েট্রি নাম দিয়ে উনি কবিতাটি লিখেছিলেন। তার শেষ লাইন ছিল, এ পোয়েম শুড নট মিন বাট বি, মানে বোঝানো নয়, আচ্ছা, হয়ে ওঠাটাই কবিতার লক্ষ্য। এর মানে কি দাঁড়ালো, যে আমরা যেভাবে স্কুলে কলেজে কবিতা পড়ি, তার মধ্যে কিন্তু কবিতার ভাবার্থ লেখো, সারাংশ লেখো, এতে করে অনেক সময় কবিতার প্রতি ভালোবাসাটা মানুষের মধ্যে। এটা নিয়ে একজন বলে, কি আর কেউ যেন একজন বলেছো যে তুমি যখন সমুদ্রের কাছে যাচ্ছ, তুমি কি মানে খুঁজতে পারছো? পাখির ডাক শুনছো, তখন কি তুমি মানে খুঁজতে যাচ্ছ? হ্যাঁ, তুমি তো সেটা পেয়ে একটা নিজের মতো করে ভেবে নিচ্ছ বা আনন্দ পাচ্ছ। ওই তো আমার ওই কবিতার একটা লাইন বলি, পাখির ডাক তো সবাই শোনে, অর্থ কি তার বুঝতে গেছে কেউ? কবিতারও অর্থ আছে ঠিকই, কখনো সেটা বাঘের পিছে সামান্য এক ফেউ। এখন আরেকটা জিনিস রজতদা, আমার মনে হয় যে কবিতা আমরা একরকম ভাবে লিখি, কিন্তু কবিতাটা যখন পাঠক হয়ে ওঠে, পাঠক নিজেকে খুঁজে পায়, তখন মনে হয় সেটা যথার্থ, মানে সার্থক কবিতা। আমার নিজস্ব একটা মতামত। কারণ কবি একরকম ভাবে ভাবলো, আমার কবিতা আমি দেখেছি যে পাঠক অন্যরকম ভাবে। এই যে সম্প্রতি দেশে একটা কবিতা বেরিয়েছিল, আমি প্রথমে যখন লিখেছিলাম, আজ থেকে 10 বছর আগে কেউ পড়েও নি, এখন এটাকে নিয়ে বিভিন্ন সতীশদা বললো যে তোমার এটাতে আমাকে খুব ভাবাচ্ছে, রাতে ঘুমোতে পারছি না, এত
একটা কবিতা, মানে এত মানে অন্যরকমভাবে মানে খুঁজে পাচ্ছি। তো যাই হোক, এটা এটা একটা কবিতার একটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ দিক। ডেথ অফ এ অথর বলে তো একটা কথাই আছে, যেটা উত্তরাধিকার যেখান থেকে সূত্রপাত, যে কবিতা লেখা হয়ে গেল, কবিতার উপর আর কিন্তু কবির কোনো অধিকার রইল না। ডেথ অফ এন অথর, সেখানেই লেখকের মৃত্যু, সেখানে তারপর সেটা কিন্তু পাঠকের একদম একেবারে পুরোপুরি তাই। এবং এখানে যেটা বলার থাকে, আচ্ছা বলুন। আমি আজকে রাজুদা অনেক কিছু টুকে নিয়ে এসছে, এগুলো আমরা একটু শুনি। টুকে নিয়ে এসছে না, মানে লিখে নিয়ে এসছে। কথা হচ্ছে কি, যে কিটসের একটা কথা আছে যে দ্যাট ইফ পোয়েট্রি কামস নট অ্যাজ ন্যাচারালি অ্যাজ দ্য লিভস টু দ্য ট্রি, ইট হ্যাড বেটার নট কাম এট অল। এই কবিতা সাবলীলতায় ওরা বিশ্বাস করতেন। আচ্ছা। আবার এরকম কথাও আছে, শেলিকে অকাল মৃত্যুর 25 বছর অকাল প্রয়াণের মাত্র 6 মাস আগে শেলিকে, যিনি তার বন্ধু এবং যিনি তার কবিতাকে প্রমোট করেছেন, প্রকাশ করেছেন, যার মৃত্যুতে অ্যাডোনিস বলে বিখ্যাত এলিজি লিখেছেন শেলি কিটসের মৃত্যুতে, তাকে চিঠিতে লিখছেন, মাই ইমাজিনেশন ইজ এ মনেস্ট্রি অ্যান্ড আই এম ইটস মঙ্ক। মাই ইমাজিনেশন ইজ এ মনেস্ট্রি অ্যান্ড আই এম ইটস মঙ্ক। এখন আদি কবির কথায় যদি যাই, কবিতার অর্থে, যখনই কবি লিখলেন মা নিশা প্রতিষ্ঠাং তমাগম শাশ্বতী সমা, তারপরেই ওনার কিন্তু মনে হলো কিমিদং ব্যাহৃতং মায়া, আমি কি বললাম, এর দুটো মানে হয়, কিমিদং ব্যাহৃতং মায়া, আমি কি বললাম, কিংবা কি আমি বললাম। কবি একটা মাধ্যম, তার মধ্যে অনন্ত সৃষ্টি নিজেকে প্রকাশ করে। কাজে খুব যে সচেতন সৃষ্টি কবিতা তাও তো নয়। যেমন একজন সেরা কবিও আসুন আজকে একটা কবিতা লিখি বলে বোধহয় কবিতা লিখতে পারবেন না, একটা স্বতঃস্ফূর্ততার জায়গা থাকে, বিভিন্নতার জায়গা থাকে। সত্যি তো তাই, একদমই তাই, একদম যখন ফরমাইশি ভাবে লেখা যায় না, এবং এটা এই প্রসেসটা দেখবেন সারাদিন চলছে, এবং সারাদিন কখনো একটা মাথার মধ্যে স্পার্ক করলো লাইন, তখনই মনে হলো একটাই লেখা। যেটা জীবনানন্দ বলেছেন যে মাথার মধ্যে খেলা করে ছন্দ বিদ্যুৎ, আদিকবি ওইভাবে বললেন। যে আমাদের জীবনানন্দ বললেন যে তার যে কবিচিত্রের আকুতি, কবির মন যখন ভারাক্রান্ত হয়, কবি যখন ভাবাক্রান্ত হন, চোখও অনুভব করে ছন্দ বিদ্যুৎ। এই বিষয়টি কিন্তু এখানে রয়ে গেছে। আর ছবির কথায় বলতে পারি যে কবিতায় তো 3টে জিনিস থাকেই, ছবি থাকবে না এরকম তো কোনো কথা নেই। সঙ্গীত থাকে, ছবি থাকে। রবীন্দ্রনাথের একটি কবিতার বই আছে প্রথম দিকের, ছবি ও গান। এই গান আর ছবি, রবীন্দ্রনাথ লিখছেন সোনার তরী বা মানসীর সময়, যে একজন গীতিকার গায়কের পাশে বা গানের পাশে ছবিও দেখা দিচ্ছে, চিত্রকর এসে দেখা দিচ্ছেন। তাহলে এইটাকে ইজরা পাউন্ড এটাকেই বলেছেন, মেলোপিয়া বলেছেন কবিতার সঙ্গীতকে। সেটা শব্দের অনুরণন হতে পারে, একটা সঙ্গীত তো থাকেই। আদিতে গান আর কবিতা একাত্ম ছিল, ক্রমে যখন আলাদা হলো তো কবিতার একটা সঙ্গীত থাকতে পারে, নাও পারে। পাশাপাশি কবিতায় একটা ছবি থাকে, যেটাকে ফ্যানোপিয়া বলেছেন ইজরা পাউন্ড। আর থাকে সেটাকে বলে লোগোপিয়া, অর্থাৎ কবিতার মধ্যে বুদ্ধির নর্তন হতে পারে। একটা কবিতায় হয়তো গান বা ছবি কিছুই নেই, কিন্তু একটা চিন্তার এমন একটা নর্তন আছে যেটা নান্দনিক। এই আর কি। আচ্ছা, নমস্কার যারা দেখছেন। আসলে আজকে অনুষ্ঠান আছে বলে অনেকেই আমাদের সঙ্গে নেই, তো আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ স্বপ্নের করিডোরের পত্রিকার তরফ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক, বিশিষ্ট কবি রজতকান্তি সিংহ চৌধুরী মহাশয়। তো রজতদা, আপনি বলেছিলেন যে আপনার প্রিয় কবিদের নিয়ে কিছু কথা বলবেন। এর ভেতরেই মানে প্রিয় কবির তো শেষ নেই। রবীন্দ্রনাথের কথা সর্বাগ্রে বলতে হয়, জীবনানন্দ, ওর সমসাময়িক বিষ্ণুদে কিন্তু অতটা কথিত নন, কারণ যে মনন বিষ্ণুদে চর্চায় প্রয়োজন। আমার এক প্রিয় কবির কবিতাতেই বলছি, শঙ্খ ঘোষ, বিষ্ণুদের কবিতায় যে মনন দাবি করে আমাদের বাঙালির চরিত্রে তার হয়তো খানিক অভাব আছে, এই কথাটা বলেছিলেন শঙ্খ ঘোষ। এটা গুরুত্বপূর্ণ। এরপর পরবর্তী দশকের কবিদের মধ্যে নিশ্চয়ই শঙ্খ ঘোষ, অলোক রঞ্জন দাশগুপ্ত, শক্তি চট্টোপাধ্যায়, এরা আমার প্রিয় কবি।
আমাদের এই স্থানীয় মানুষজন যারা আছেন, যাদের মধ্যে আমি নাম করেছি, চলে গেছেন এখন, মৃণাল বণিক, রজত সুব্রগুপ্ত, খুবই খুবই উঁচু দরের কবি। এছাড়া এখনও যারা লিখছেন, এবং রণজিৎ গুহের নাম করবো, উনি নিজে কবিতা অতটা না লিখলেও সঙ্গদোষে কবি বলে লিখেছেন, কিন্তু কবিতার খুব বড় একজন পৃষ্ঠপোষক, সাহিত্যের সমালোচক। হ্যাঁ, রণজিৎ গুহ কিন্তু দুর্গাপুর শহরে কবিতার আন্দোলন একটা মাচিয়ে রেখেছেন অনেকটাই। মুকুল গোস্বামী ছিলেন ওর আগে, ডক্টর মুকুল গোস্বামী, আমাদের পিতৃপ্রতিম ব্যক্তিত্ব যাকে আমি বলি, তিনি ছিলেন। এখনো যারা লিখছেন, এই যে দিশারিদা, আমাদের স্নেহভাজন স্নেহাশিস মুখোপাধ্যায়, ইন্দ্রাণী মুখোপাধ্যায়, তারপরে তুমি, এবং পাশাপাশি কবি সভা বলে এখানে একটি পত্রিকা হতো, অশোক তরু, দিশারি মুখোপাধ্যায়, এরা সবাই। কিন্তু আমি এনাদের কাছ থেকে অনেক সমাদর পেয়েছি আরো অজস্র তরুণ কবির কাছ থেকে, যাদের নাম হয়তো আমি এক্ষুনি বলে উঠতে। কিন্তু আপনাকে তো এই দুর্গাপুরে, আপনি তো মনে হচ্ছে, মানে আমি এটা কিছু মনে করবেন না, মানে কলকাতা কেন্দ্রিক আপনার যাওয়া আসাটা বেশিরভাগই কলকাতায়। দুর্গাপুরের অনুষ্ঠানে তো খুব একটা দেখা যায় না, অবশ্য আমিও যাই না, সেরকম যাওয়া হয় না ডিউটির কারণে, আমার সন্ধ্যে 7টা পর্যন্ত অফিস থাকে। তো দুর্গাপুরের অনুষ্ঠানে কি সেরকম দেখা যায় আপনাকে? এই ব্যাপারটা হচ্ছে কি, কলকাতা অনুষ্ঠানে আরো কম দেখা যায়, মানে দুর্গাপুরের অনুষ্ঠানে যেমন কম, তার কারণটা ওই আমাদের একটা প্রান্তিক হাসপাতাল, আমাদের কলকাতার দিকে মানুষজন যে পরিমাণ মানে ম্যান পাওয়ার পাওয়া যায়, আমাদের এখানে তার অভাব। এবং খুব সচেতন একটি শহর, আমাদের হসপিটাল খুব থ্রাইভিং একটি হসপিটাল। সেখানে দুর্গাপুর ইএসআই হসপিটাল, আমাদের গভর্নমেন্ট হসপিটাল যেটি, সেখানে তো একটা ওই, আমি স্নেহাশিসকে বলে রেখেছি, স্নেহাশিস তো মোটামুটি এখানকার কবিতার একজন প্রশ্রয়দাতা এবং অভিভাবক, যে তুমি অনুষ্ঠান হলে খবরগুলো দিও, সবসময় সব জায়গায় হয়তো উপস্থিত থাকতে পারবো না, কিন্তু আমি যেন জানতে পাই। যেমন এই তোমার গত বিজয় সম্মেলনে উপস্থিত থাকতে পেরেছিলাম, এরকম কিছু নয় যে দুর্গাপুর বা কলকাতা, যখন আমি আসছি না তখন আসতে পারছি না, আগ্রহ সত্ত্বেও আসার কোনো একটা। আরেকটা জিনিস, কললদা এসেছিল গত সপ্তাহে, কললদা যে কথাটা, না তার আগের সপ্তাহে, গত সপ্তাহে মনি এসেছিল, কললদা যে কথাটা বললো সেটা ঠিকই, যে আমি এখনকার অনুষ্ঠানে অনেকটাই কেউ কারোর কবিতা শোনে না, মানে একঘেয়েমি লাগে, যে অনুষ্ঠানে কিছু আমি যেটি একটা আলোচনা হয়, যে সেখানে থেকে কিছু নিয়ে ফিরলাম সারাদিন বাড়ি, মনে হয় না হলে মনে হয় যেন দিনটা নষ্ট হলো, এরকম একটা ব্যাপার। সেটা নয় আসলে, মানে এই যে কবিতার অনুষ্ঠান, কবিতা পাঠের অনুষ্ঠান বা ইত্যাদিতে যেটা হয়, যে কবিদের মধ্যে পারস্পরিক দেখাশোনা, এর বাইরে কবিতা পাঠ থেকে যে বিরাট কিছু হয় সেটা তো কেউই দাবি করবে না, কিন্তু এই পারস্পরিক দেখা হওয়া, এই যে কবিরা যারা কবিতা পড়েন, কবিতা লেখেন, কবিতা ভালোবাসেন, তারা সবাই, যেটা বললাম, একটা সংখ্যালঘু ভেঙে পড়া গুপ্ত সমিতি সদস্যদের। সংখ্যালঘু কি বলছেন আপনি? তাহলে ফেসবুক দেখছেন না? ফেসবুক কবিতা নিয়ে আপনার বক্তব্য শুনি, ফেসবুকে তো হাজার হাজার কবিতা দেখা যাক। আমি কোনোটাকেই আমি আপত্তি করতে পারি না, কেউ যদি ফেসবুক মাধ্যমে লিখছেন লিখুন, সময় তো বিচার করবে যে কার কবিতা হচ্ছে অথবা টিকছে। আমার খুব আশ্চর্য লাগে, আমি একাই লিখবো আর কেউ লিখবে না, এরকম ভালো না। এবং আমি দেখেছি, কিন্তু যেটা আমি বলবো রজতদা আপনাকে, যে একটা অনুশীলন দরকার। একটা কবিতা আমরা যার কাছ থেকে শিখেছি, যা ছোটবেলায় তারা বলতেন যে একটা কবিতা লিখে তুমি ফেলে রাখো, 10 দিন পর আবার সেটাকে কারেকশন করো। এই যে লিখেই সাথে সাথে ফেসবুকে পোস্ট করে দেওয়া, এবং এক একজনকে আমি দেখেছি, অনেকে আমাকে বলে, পার্সোনালি রিকোয়েস্ট করে আমার কবিতাটা একটু দেখবেন। সত্যি আমাদের তো সময়ই হয় না, এবং এক একজনকে দেখি দিনে 5টা করেও কবিতা লিখছেন, ফেসবুকে পোস্ট করছেন। তো সত্যি সেটা খুব আশ্চর্য লাগে যে তারা কিভাবে লিখছেন এত কবিতা। এখন যিনি যেভাবে লিখছেন তাকে সেভাবে লেখার স্বাধীনতাটা আমাদের দেওয়া উচিত। তিনি তো ফেসবুকে 5টা কবিতাই লিখছেন, তিনি কোনো সমাজ বিরোধী কাজ করছেন না, কাজেই আর আমাদের এইগুলো খুঁতখুঁতে ভাবগুলো থেকে একটু বেরিয়ে আসার দরকার আছে। কারণ সময় তো বিচার করবে, জীবনানন্দ চলে গেছেন, তারপর তার কবিতা বেঁচে আছে। আরো জীবনানন্দ সমসাময়িক অনেক কবির কবিতা আমরা পড়ি না, জানি না। মনীন্দ্রগুপ্ত লিখেছেন, শতবর্ষ চলছে, যে গত শতকের মানে 49 শতকের 10 জন কবির নাম করলেন, তারা তখন প্রমিনেন্ট কবি ছিলেন, কিন্তু আজ আমরা তাদের নামই জানি না।
এরকমও তো হয়। কাজী মানে বরঞ্চ আমি বলবো যে আমি যেটা কর্ণাটকে গিয়ে দেখলাম, কর্ণাটকে আমি সম্প্রতি গিয়েছিলাম ব্যাঙ্গালোরের সাহিত্য একাডেমিতে। আচ্ছা, সেখানে দেখলাম কি অনেক বড় বড় কবি তারা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। শিবপ্রকাশ, অগ্রহার কৃষ্ণমূর্তি, এরা রবীন্দ্রনাথের বিরাট বড় ভক্ত এবং বাংলা কবিতা খুব সম্মান করেন, জীবনানন্দের ভক্ত। কিন্তু ওরা যেটা করেন যে শুধু নিজের কবিতাটা নয়, তার ভাষায়, এই যে বাংলা থেকে একজন এসছে রবীন্দ্রনাথের দেশ থেকে, জীবনানন্দের দেশ থেকে, তাকে বলা যে আপনি কিন্তু এনার কবিতাও পড়তে পারেন। সুভাষ মুখোপাধ্যায় বলেছেন, কোন একটা লেখায় আমি পড়েছিলাম যে উনি গেছেন অনুষ্ঠানে, দেখছেন ওনার কবিতা নিয়ে আলোচনা করছেন একজন মারাঠি কবি, কিন্তু উনি তাদের কবিতা পড়েননি বা অনুবাদ কবিতা। কিন্তু এখন তো অনুবাদ কবিতা নিয়ে আমরাও করেছি সংখ্যা অনুবাদ কবিতা, আপনাদের স্বপ্নের কবিতা, এখন অনেক ভোজদাও কাজ করছেন অনেক অনুবাদ কবিতা নিয়ে। ভাষা বন্ধন ছিল, ভাষা বন্ধন আবার নতুন করে বেরোচ্ছে, ভাষা নগর আছে, যার নিত্য মানে বিভিন্ন ভারতীয় ভাষা থেকে অনুবাদ করে যাচ্ছে। আমরা কিছুটা উন্নাসিক ছিলাম বাঙালিরা, আমাদের রবীন্দ্রনাথের তুলনা। আমরা কিন্তু গত বছরের শারদ সংখ্যাটা হয়েছে 5টা মহাদেশের কবিতা নিয়ে, এবং সেটা ভীষণ কঠিন কাজ। প্রথমে তো আমি হাতে নিয়েছিলাম, তারপরে আমি ভাবলাম কেউ লিখতে চাইছে না, যাকে বলছি, কাউকে আমি বলছি যে আমেরিকার কবিতা নিয়ে লিখতে, সুবীরদাকে বললাম আফ্রিকার কবিতা নিয়ে, সবারই মাথায় হাত। সুবীর ঘোষ এবং হীরক বন্দ্যোপাধ্যায়, এই দুটি নামও আমার বলা উচিত। অমিত দা লিখেছিল, অমিত সরকার। এবং যেটা হয়েছে, আমি এই অ্যাসপেক্টটা বলছি না, আমাদের কবিতা ওরা পড়ে, কিন্তু আমরা হয়তো প্রতিবেশী সাহিত্য নিয়ে অতটা অ্যাওয়ার নেই, যতটা অ্যাওয়ার হয়তো ফরাসি বা জার্মান বা মেসো আমেরিকান সাহিত্য নিয়ে। সুনীল গঙ্গোপাধ্যায় একটা লিখেছিলেন যে রেখেছ বাঙালি করে বলে, যে উনি ট্রেনে যাচ্ছেন, তো হঠাৎ করে একটি বাঙালি যুবক ও সহযাত্রী একই কুপেতে আছেন, কয়েকজন দক্ষিণ ভারতীয় আছেন, তো তারা সাহিত্য আলোচনা করছিল। তো তারা বাংলায় একজন বলে ফেলেন, এইসব ইডলি ধোসাতেরা সাহিত্য কি, আমাদের রবীন্দ্রনাথের মতো কেউ আছে? মুশকিল হচ্ছে যে বাংলা ভাষাটা যে অনেকে বোঝে সেটা আমরা বুঝি না। তো সেই বাংলা ভাষা তো অনেকটা হিন্দির সঙ্গে মিল আছে, অনেকে বুঝতে পারে। আগে শোনা, এই জায়গাটা ইন্টারেস্টিং, যেটা তখন সেই দক্ষিণী ভদ্রলোক থেমে গিয়ে বললেন, রবীন্দ্রনাথের মতো কবি একটা দেশে বা বিশ্বে 1000 বছরে একজনই জন্মায়, আপনি তো সেই ভাষারই একজন মানুষ, বাঙালি, তা আপনি কি দয়া করে আমাদের একটা রবীন্দ্র কবিতা শোনাবেন? কি হলো, চাঁদা করে ওই বাঙালি ছেলেরা তখন কেউ 1 লাইন, কেউ 2 লাইন বলতে লাগলো। তো যার ফলে কি হলো, শেষ পর্যন্ত সুনীল গঙ্গোপাধ্যায় ভয় পেলেন, শেষ পর্যন্ত না জনগণ মন গেয়ে বসে। রবীন্দ্রনাথের কবিতা বলতে গিয়ে জনগণ মন ছাড়া কোনো স্টক নেই। এর ফলে সুনীল গঙ্গোপাধ্যায় বললেন, ওরা লজ্জা পেল কিনা জানি না, কিন্তু আমি সেই গোটা যাত্রায় আর একটাও বাংলা শব্দ উচ্চারণ করিনি। এই রেখেছ বাঙালি করার পরের কথাটাই কিন্তু মানুষ করনি। ওদের ওখানে যেটা আমি দেখেছি, এত খুঁতখুঁতে নেই, অন্য যারা ভালো লেখেন তাদের কথা ওরা বলেন যে আমার ভাষায়, তুমি তো বাংলা থেকে এসছো, সেটা একটা গুরুত্বের জায়গা, তুমি বাংলা থেকে এসছো, ইনি কিন্তু ভালো লিখছেন আমাদের ভাষায়। এই কথাগুলো কিন্তু খুব জরুরি। ওদের যে জাতীয় কবি তার কথা বলছে, তাকে নিয়ে লিখছে আরেকজন কবি, এই পারস্পরিক সৌহার্দ্যেরও দরকার। যে জায়গাটা কবিতাকে আমরা যারা ভালোবাসি তারা একটা মানে, কিন্তু দেখুন আমি কি বলছি, সেভাবে তো স্কোপটাও তো নেই যে আমরা পড়বো। যেমন আমি হাতে পেলাম কদিন আগে, আমাকে দিল, ষষ্ঠীপদ পাল দিল, যে সাহিত্য একাডেমি থেকে যে বইগুলো বেরোয়, উনি ওনার সদস্য, প্রতি মাসে বিভিন্ন, তাতে অনেকে এখান থেকে কবিতা পাঠিয়েছে, আমাকেও বললো তুমি পাঠাও, উনি আমার কতগুলো কবিতা, ইংরেজি কবিতা অনুবাদ করে সেসব কিছু বইয়ে দেখলাম বেশ ভালো ভালো বাঙালি রাইটারও রয়েছে, তামিল, উড়িয়া ভাষা, তাদের কবিতাগুলো পড়ছিলাম, বেশ ভালো লাগে। তোমার কথা আলাদা, স্বতন্ত্র। আমি সাধারণভাবে বলছি যে সমস্ত যারা 1 লাইনও জীবনে কবিতা লিখেছে, তাদের সবাইকে নিয়ে একটা কবি সমাজের ভাবনা কিন্তু আমাদের কল্পনায় রাখা দরকার। জীবনে যে হয়তো 1টি লাইন মাত্র কবিতা লিখতে পেরেছে, তাদের সবাইকে নিয়ে একটা বিস্তারিত কবি সমাজ বাংলায় দরকার। এটা প্রয়োজন আছে, কারণ কবিতা নিরন্তর আঘাতের সম্মুখীন, যে এই কাজটি বোধহয় কাজের নয়, কাজের কাজ অন্য জিনিস। কাজেই
পারস্পরিক বিরোধের চেয়ে একটা সমন্বয়ের জায়গা তৈরি হয়। জায়গাটা আমার সঙ্গে অসিতবাবু রয়েছেন। অসিতবাবু অনেক পরে এলেন, উনি অনেক পড়াশোনা করেন, বই টই নিয়ে, আমারও অনেক তাত্ত্বিক মানুষ। আচ্ছা রজতদা, আপনাকে যখন মানে পাশে মানে পেয়েছি, না জিজ্ঞেস করে আমার মানে খুব প্রশ্ন করতে ইচ্ছে করছে। আপনি একজন ডাক্তার মানুষ, তো কোথাও কি মনে হয় না যে বাঙালিরা একটু বেশি অসুস্থ? মানে চারিদিকে যেখানে যাচ্ছি, মনে করুন সাউথে, সেখানেও বাঙালি, ত্রিপুরার বাঙালি, বাংলাদেশি বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি, তাদের কি এই মানে শরীর খারাপের একটু ম্যানিয়া রয়েছে? না, এটা আপনি ডাক্তার হিসেবে বলুন। এইটা হচ্ছে স্বাস্থ্য সচেতনতা তো ভালো জিনিস, এবং তুমি হাসপাতালে কাজ করি বলেই সমাজে সেই ভগ্নাংশটাকে বেশি দেখতে পাই। খুব আগ্রহ, আমি দেখেছি ফার্মাসিতে আসে, এই ওষুধটা কিসের জন্য, এই ওষুধটা আপনি একটু বলে দিন। হ্যাঁ, এটার কোনো সাইড এফেক্ট নেই তো? হ্যাঁ, মানে এত আগ্রহ, আবার গুগল খুলে দেখবে কি কি সাইড এফেক্ট আছে। একদমই সব ঠিক বলছে। এটা আজকের আলোচনায় তোলা থাকে, এটা পরে অন্য আলোচনা করা যাবে। স্বাভাবিক স্বাস্থ্য সচেতনতা ভালো, কিন্তু স্বাস্থ্য উদ্বিগ্নতাটা ভালো। উদ্বিগ্নতা একদম ঠিক। একজন মানুষ সেরে গেছে, এটা মানুষ অনেক সময় ভাবতে পারছে না। এবং শুধু তাই নয়, কর্পোরেট কালচারে এসে মানুষকে সুস্থ আছে এটা বিশ্বাস করতেই দেয় না। কোনো একটা মানুষকে ক্লিনিক্যালি দেখার চেয়ে তার একটা পরীক্ষায় সামান্য একটা ত্রুটি বেরিয়েছে, সেটা নিয়ে বাঙালি ছেলে তো বুদ্ধিমান, সচেতন, সে সেটা নিয়ে খুদ করে গেল। তারপরে তার শেষ পর্যায়ে এসে সে পরীক্ষায় ধনে প্রাণে প্রায় শেষ হয়ে গেল, অথচ তার অসুখটা খুব ট্রিভিয়াল ছিল। এরকমও দেখা যায়। যাক, এদিকে আর আলোচনা বেশি না করানোই ভালো। যাই হোক, তো আমরা আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবং আপনি কিছু পত্র পত্রিকার কথা বলুন যে আপনি লিখেছেন, বা আপনি পত্রিকা সম্পাদনার সাথে যুক্ত ছিলেন কি কোনো? আমি সব বইগুলো দেখানো হলো না। তোমার টেবিলে রয়েছে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি। হ্যাঁ, বাসুদেবদা, আমি সাক্ষাৎকারে আছি, আসুন। তো আমি সাধারণভাবে কবিতা আশ্রমের সম্পাদক মণ্ডলীতে, উপদেষ্টা মণ্ডলীতে আমি ছিলাম, এবং বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের উপর তার যে শতবর্ষ সংখ্যা হয় সেটি আমি সম্পাদনা করেছিলাম। আচ্ছা, এইটুকুই। আচ্ছা, এছাড়া আমি মানে এমনি কোনো পত্রিকা সম্পাদক আলাদা করে পত্রিকা সম্পাদনা করা হয়নি। ওই কবিতা আশ্রম তাদের সম্পাদক মণ্ডলী, উপদেষ্টা মণ্ডলীতে আমাকে রেখেছিলেন দীর্ঘদিন। এবং বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শতবর্ষ সংখ্যা, যেটা আমার এই প্রস্তাবে বিভাস রায় চৌধুরী করেন সম্পাদক, তার সেই সংখ্যাটি সম্পাদনা আমি করেছিলাম। সেখানে অলোক রঞ্জন লিখেছিলেন, আরো অনেক বিশিষ্ট মানুষ লিখেছিলেন। আচ্ছা, আপনার আর বইগুলো একটু দেখে নিই। এটা চতুর্থ বই, কবিতা স্বয়মাগতা। এই বইটির প্রস্তাবনা বা ভূমিকা অলোক রঞ্জন দাশগুপ্ত লিখেছিলেন, কবিতা স্বয়মাগতা। আর সাম্প্রতিকতম বই, যার একটি কপি আমি তোমার জন্য এনেছি, তার নাম হচ্ছে শরণার্থী শব্দমালা। এটি 2025 সালে আলো পৃথিবী থেকে বেরোয়, আর কবিতা স্বয়মাগতা 2020 সালে আদম থেকে বেরোয়। আচ্ছা, বাহ, কবিতা শুনি তাহলে। দুটো বই থেকে দুটো ছোট ছোট কবিতা আমি পড়ে শোনাচ্ছি। কবিতা স্বয়মাগতা বই থেকে হংস বালিকা। পায়ে পায়ে যে মেয়েটি হেঁটে যায় স্নানঘর থেকে বেডরুমে, তার ভেজা পদছাপে আঙুলের ফাঁক জুড়ে যায়। আর জন্মে সে কি হাঁস ছিল? আর জন্মে সে কি হাঁস ছিল? বন্ধ ঘরে তোয়ালে ঝাড়ার শব্দে সেই শুভ্র পক্ষ বিধুনন, জানলা দিয়ে উড়ে যাবে বুঝি জাতিস্বর প্রাক্তন আকাশে। বা অসিতদা লিখেছেন, বেশ সুন্দর অনুষ্ঠান হচ্ছে, কবির কবিতা পাঠ ও আলোচনা অসাধারণ, ঋদ্ধ হচ্ছি। কবির কবিতা জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে অলৌকিক চরাচর। এখন কবির কাছে প্রশ্ন, চরাচরে এই দীর্ঘস্থায়ী জ্বর সারবে কখন বা কিভাবে? এখন অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। জ্বরের শুশ্রূষা করতে করতেই তো ধরুন আমরা কোভিড মহামারী তো পার হয়ে এসেছি। কাজেই মানুষের অন্তহীন পরাভবকে সত্য বলে মেনে নেওয়া, মনুষ্যত্বের অন্তহীন পরাভবকে সত্য বলে মেনে নেওয়া কঠিন। আমরা তো কোভিড মহামারী পার হয়ে এসেছি, এবং ওই যে ইতিহাস
খুঁড়লেই রাশি রাশি দুঃখের খনি ভেদ করে শোনা যায় শত 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 জল ঝর্ণার ধ্বনি। এই জায়গাটায় আমাদের বিশ্বাস রাখতে হয়। বাহ বাহ, খুব সুন্দর বললেন। আচ্ছা, আরেকটা কবিতা শুনে আমি অনুষ্ঠান শেষ করব। আরেকটি কবিতা, হ্যাঁ বলুন। আমি আমার আপাতত সর্বশেষ যে কবিতার বই শরণার্থী শব্দমালা, আলো পৃথিবী, শুভদীপ সেন শর্মা, শুভদীপ সেন শর্মা এবং মৌমিতা পাল ওরা বার করেছে আলো পৃথিবী থেকে শরণার্থী শব্দমালা। 2025 সালের কলকাতার বইমেলায় বইটি বেরিয়েছে। এর থেকে একখানি কবিতা আমি পড়ছি। এই হেমন্ত ঋতুর আবেজ অনেকগুলো কবিতাতেই এলো, তা সেরকমই একটি কবিতা। হেমন্ত বিছিয়ে আছে, হেমন্ত বিছিয়ে আছে, শস্য নিষ্কাশিত খড় হয়ে, অরুণিম সূর্যের প্রশ্রয়ে। সূর্য নাকি সূর্যমুখী নারী, ফোটনের বিচ্ছুরণ, লাবণ্যের রেখাঙ্কনে ভারী, দিগন্তে গড়িয়ে চলে জ্যামিতিক উপপাদ্য সিদ্ধান্তের দিকে। সকালের লাল তার গোধূলিতে একটুও ফিকে হয়নি এবার কুয়াশার শাখা পরা হাতে, দিনান্তের নিরন্নকে ভাত বেড়ে ডাকে বুঝি রাতে। বাহ বাহ, খুব সুন্দর। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমি শেষ প্রশ্ন করব যে আমাদের শহরে, দুর্গাপুর শহরে, যদিও তিনি বাঁকুড়ার মানুষ, কলকাতাতেও যাওয়া আসা, কিন্তু দুর্গাপুরেই তো বসবাস করছেন রজতদা, তো তো আমাদের দুর্গাপুর শহরের ভবিষ্যৎ নিয়ে এবং নতুন প্রজন্মের কবিদের উদ্দেশ্যে কিছু একটা বার্তা দিয়ে যান। দীর্ঘদিন আমি দুর্গাপুরে আছি, দুর্গাপুর আমার কর্মস্থল, এবং এখানকার যে বাতাবরণ, এখানকার যে সংস্কৃতি মনস্কতা সবসময়ই আমাকে উদ্দীপিত করে। যে কথাটা বললাম, স্বর্গীয় মুকুল গোস্বামী, ডাক্তার মুকুল গোস্বামী, বিখ্যাত ডাক্তার, সাহিত্যের পৃষ্ঠপোষক, রণজিৎ গুহ, প্রয়াত মৃণাল দা, রজত শুভ্রগুপ্ত, এদের যেমন আমি স্নেহাশিস ভালোবাসা পেয়েছি, সেরকম আমার তরুণতর দিশারিদা, হীরক বন্দ্যোপাধ্যায়, স্নেহাশিস, তুমি, আরও যারা রয়েছে, মণিশঙ্কর, এদের সবারই প্রশ্রয় এবং আশ্রয় পেয়ে আমার কবিতা ধন্য হয়েছে আমি বলতে পারি। এবং এই শহরে যে তরুণ কবিরা, যাদের নাম আমি হয়তো বললে আরও একটা ঘন্টা পেরিয়ে যাবে, তারা সকলেই খুব প্রতিশ্রুতিবান এবং বাংলা কবিতার ভবিষ্যৎ নিয়ে আমি নিরন্তর আশাবাদী। এবং দুর্গাপুর শহরে হয়তো একটি প্রেক্ষাগৃহ, রবীন্দ্র সদন বা ওখানে যে বাংলা একাডেমি আছে, সেরকম একটি প্রেক্ষাগৃহ উপযুক্ত থাকলে হয়তো সুবিধা হতো। ডিএসপি সূত্রে আমরা ওই 18 নম্বর বয়েজ হোস্টেল বা এই জায়গাগুলো পেয়ে যাই ঠিকই, তবুও আরেকটু সুচারু একটি পরিসর যদি ভবিষ্যতে গড়ে ওঠে, যেমন সৃজনী আছে, তাহলে হয়তো আরো অনুষ্ঠানগুলি সৌন্দর্যমণ্ডিত হবে। কিন্তু কবিতা তো মূলত নিভৃত সাধনার বিষয়। খোলা মাঠে গাছের তলায় বসেও কবিতা লেখা হয়। এমন কবিও আছেন যারা হয়তো সেভাবে লেখাপড়াই করেননি, কিন্তু ভালো কবিতা লেখেন। আবার প্রচণ্ড মেধাবী মানুষও কবিতা লিখেছেন। কাজেই কবিতা নিভৃত সাধনার বিষয়, সেটার জন্য যে পরিসর, তা দুর্গাপুর আমাদের দেয়। এটুকুই আমার। আর নবীন প্রজন্মের জন্য কিছু বার্তা দিয়ে যান। নবীন প্রজন্মের জন্য এটাই বলার, কবিতার যে অন্তঃপ্রেরণা, অনেকে প্রেরণায় বিশ্বাস করেন না, তবু ভেতর থেকে যে উঠে আসা, কিমিদং ব্যাহৃতং ময়া, বা জীবনানন্দ যাকে বলেছেন চোখ, মানে চোখে ধরা দেয় ছন্দ বিদ্যুৎ, এই যে জিনিস, একটা লাইন সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, প্রথম লাইনটি ঈশ্বর প্রেরিত। এই দেহ মনের সুদূর পারে যে একটা জায়গা, যেটা সেকুলারিজম বলা যায়, যেরকম সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ তো আর ঠিক ঈশ্বর বিশ্বাসী বা ঠাকুর দেবতার কথা ভেবে ঈশ্বর প্রেরিত বলেননি, একটা ভেতরের জায়গা থেকে বলেছেন। হেগেলের যেটা কথা আছে যে সেকুলারাইজেশন অফ দ্য স্পিরিচুয়াল, এই দেহ মনের সুদূর পারে যে আত্মিকতার জায়গায়, যা থেকে আধ্যাত্মিকতা বললেও কোনো দোষ নেই, সেই জায়গাটা কিন্তু কবিতার জায়গা।
সেই জায়গাটায় তো শিক্ষা চলে না, সেটা একটা কবিতা নিজের প্রকাশিত হয়। মানে বেদের ঋষিরা বলতেন, উপনিষদের ঋষিরা, যে তাদের ঋষি বলা হয় কারণ কবিতা তাদের কাছে এসেছিলেন, একটা আকুতি অর্ষণ করেছিলেন, এসেছিলেন, সেই জন্যই তারা ঋষি, তাদের কাছে কবিতা নিজেই প্রকাশিত হয়েছিল। এই জায়গাটা তো শিক্ষণীয় নয়। শিক্ষণীয় যেটা, সেটা হচ্ছে যে কবিতার যেগুলো অলংকার, আধুনিকতা, ছন্দ, প্রকরণ, লাইন, প্রচুর পড়াশোনা করা, আধুনিকতা নিয়ে, উত্তর আধুনিকতা নিয়ে পড়াশোনা করা, এগুলো খুব জরুরি এবং অনুশীলনও জরুরি। যেটা বলতে বলতে তোমার এই সাক্ষাৎকার অত্যন্ত আমার কাছে উর্বর মনে হচ্ছে, এবং কথায় কথায় অনেক কথাই চলে আসে। যেটা বলবার সেটা হচ্ছে যে এই জায়গাটা আমরা যেন ওই যে মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো শোনা, এই কবিতা লেখা কিন্তু মানব জমিন আবাদ করারই ব্যাপার। কবিতা রচনা কিন্তু জীবন রচনারই একটা অংশ। যেখানে হচ্ছে কি, যে যখন আমরা কবিতা লিখছি তখন আমরা হয়তো সচেতনভাবে বুঝছি না, আমাদের মধ্য দিয়ে সময়টাই প্রকাশ পাচ্ছে। সমাজের মঙ্গলাকাঙ্ক্ষা, প্রতিবাদ, কোনো একজন কবিকে বিদ্রোহী কবি বলা হয়, কিন্তু কাজী নজরুল ইসলাম, কিন্তু কবি মাত্রই কিন্তু বিদ্রোহী। সে কিন্তু ডিফার করছে, যে নর্ম, যে বাজার, তার বাইরে থাকার চেষ্টা করছে। এই কবিতার একটা মঙ্গলাকাঙ্ক্ষা থাকে, রামায়ণ মহাভারতেরও মঙ্গলাকাঙ্ক্ষা থাকা সম্ভব, কিন্তু মাই হার্ট এক্স, এ ড্রাউজি নামনেস পেন্স মাই সেন্সেস, অথবা হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে, এসবের মধ্যে কোন সমাজ কল্যাণ আমরা দেখব? কাজে পুরোনো কথাতেই ফিরতে হয় যে কবিতা সমাজ কল্যাণের লক্ষ্যে হতে পারে, আবার স্বতঃস্ফূর্ত আনন্দের লক্ষ্যেই হতে পারে। মানুষের সভ্যতা কবিতার মাধ্যমেই নিজেকে প্রকাশ করে, কবিতার বাহক মাত্র। বাহ, খুব সুন্দর। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। অসিতদা একটা প্রশ্ন করেছে, শেষ প্রশ্ন, চিকিৎসার সঙ্গে কবিতার কিছু কি মিল আছে কি, খুঁজে পেয়েছেন কি, না পুরোটাই অমিল? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। মানুষের সঙ্গে তো দেখা হয়, চিকিৎসা শুশ্রূষা আর কবিতা গভীরতর শুশ্রূষা। কারণ জীবনানন্দ বলেছিলেন, মানুষের গভীরতর অসুখ এখন। কবিতা শুশ্রূষা, কিন্তু সঙ্গীত সেও শুশ্রূষা, চিকিৎসা তো শুশ্রূষা বটেই, কবিতাও বা গান সেগুলো বৃহত্তর শুশ্রূষা। নমস্কার, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাজুদাকেও অনেক ধন্যবাদ, তার একটু মূল্যবান সময় আমাদের দিলেন। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার, অনেক ধন্যবাদ।